বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় বার্তা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ 24 জানুয়ারি মহান গণ অভ্যুত্থান দিবস। 1969 সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান, এখনকার যে বাংলাদেশ, সেখানে এক গণবিস্ফোরণ, গণ অভ্যুত্থান হয়েছিল, সবাই জানেন। এবং আন্দোলনের বহু পথ পরিক্রমায় সেই গণ অভ্যুত্থান, এবং যে গণ অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতার পথে সবচেয়ে বড় একটি মাইল ফলক। দেশ স্বাধীন হয়েছে 1971 সালের 16ই ডিসেম্বর। যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এটি গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা। 43 বছর পরেও এই প্রশ্ন যে এই 43 বছরে বাংলাদেশ কতটা গণতন্ত্রের চর্চা করতে পেরেছে, গণতন্ত্র আদৌ আছে কিনা, থাকলে তার অবস্থা কি। আবার একইভাবে 1969-এর যে গণ অভ্যুত্থান, যে আন্দোলন, যে জনসম্পৃক্ততা রাজনীতির সঙ্গে 43 বছর পরেও আন্দোলনের নামে যা হচ্ছে তা আদৌ আন্দোলন কিনা, সেটি একটি বড় প্রশ্ন। এবং এইসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য এই ঐতিহাসিক দিনে আমার আজকের অতিথি সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মহানায়ক হিসেবে যিনি পরিচিত, তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসুর সহসভাপতি এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের, মুক্তি সংগ্রামের অন্যতম সংগঠক, স্বাধীনতোত্তর বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা না বলে আমি তাকে পরিচয় দিই, বাংলাদেশ আওয়ামী লীগের তিনি, এবং বর্তমানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। স্বাগত আপনাকে স্টুডিওতে। ধন্যবাদ। সরাসরি প্রশ্ন যাই, প্রশ্ন ঠিক না, আজকের দিনটিকে একটু স্মরণ করবার জন্য আপনার কাছ থেকে হয়তো নতুন প্রজন্মের অনেকেই জানেন না, আর আপনি যেহেতু সেই ঘটনার সঙ্গে নিজে সম্পৃক্ত, আপনার মুখ থেকে একটু শুনতে চাই, তারপর আমরা একটু বর্তমানে আসব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমার প্রীতি এবং শুভেচ্ছা যে আজকে ঐতিহাসিক 24শে জানুয়ারি আপনি আমাকে এই অনুষ্ঠানে এনে কথা বলার সুযোগ দিয়েছেন। 1969-এর 24শে জানুয়ারি গণ অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশে। সেদিন রাজপথে মানুষ নেমে এসেছিল। আমি শ্রদ্ধা ভরে 1969-এর 24শে জানুয়ারিকে স্মরণ করি। আমি স্মরণ করি সেই সব শহীদদের যাদের রক্তের সিঁড়ি বেয়ে আজ আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে স্বাধীন বাংলার নাগরিক হিসেবে আন্তর্জাতিক বিশ্বে মাথা উঁচু করে পরিচয় দিচ্ছি। 1969-এর 4 জানুয়ারি ঐতিহাসিক 11 দফা কর্মসূচি প্রণয়ন করে আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছিলাম। তখন আমাদের মহান নেতা, যিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, ছিলেন পাকিস্তানের কারাগারে। তখনকার যে ভাষা, শেখ মুজিব সহ সকল রাজবন্দীর মুক্তি চেয়েছিলাম। আগরতলা মামলা প্রত্যাহারের দাবি করেছিলাম এবং বঙ্গবন্ধু প্রণীত 6 দফাকে পরিপূর্ণভাবে 11 দফার মধ্যে অন্তর্ভুক্ত করে আমরা 11 দফা প্রণয়ন করেছিলাম। বাংলাদেশের ছাত্র, শ্রমিক, কৃষক, জনতা সকলের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে। এবং 17ই জানুয়ারি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলন যখন শুরু করি, সেদিনের স্বৈর শাসকরা, সেই আইয়ুব খান এবং তার এখানে মুনাইম খান দোসর, তারা 44 ধারা জারি করে আমাদের এই আন্দোলনকে বানচাল করতে চেয়েছিল। কিন্তু আমরা 44 ধারা ভঙ্গ করি। 18 তারিখ আবার 44 ধারা ভঙ্গ করি। 19 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। আমরা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করে আমরা যখন মিছিল এগিয়ে যাচ্ছি তখন আমাদেরকে লক্ষ্য করে গুলি করেছিল। এবং সেদিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুল্লাহ আহত হয়েছিল, গুলিবিদ্ধ হয়েছিল। এর প্রতিবাদে আমরা 20শে জানুয়ারি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আমরা সমাবেশ দিয়ে মিলিত হই। আমাদের 17ই জানুয়ারিরও সমাবেশ বটতলায় ছিল। আমরা টেবিলের উপর দাঁড়িয়ে 10 ছাত্রনেতা 1969-এর 11 দফা যারা প্রণয়ন করেছেন 10 জন, আমরা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের যারা নেতৃবৃন্দ ছিলেন 10 জন, সর্বজনাব আব্দুর রউফ ছাত্রলীগের সভাপতি, আমি আজকের এই দিনে তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি। জনাব খালেদ মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক ছাত্রলীগের, সাহেবুদ্দিন মানিক সভাপতি ছাত্র ইউনিয়ন, সাধারণ সম্পাদক ছিলেন শামসুদ্দোহা, মোস্তফা জামাল হায়দার ছাত্র ইউনিয়নের আরেক গ্রুপের সভাপতি,
সাধারণ সম্পাদক ছিলেন মাহবুবুল্লাহ, এবং জাতীয় ছাত্র ফেডারেশনের সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক ছিলেন ফখরুল ইসলাম মুন্সি, এবং ডাকসুর ভিপি হিসেবে আমি, এবং ডাকসুর সাধারণ সম্পাদক নাজিম কামরান চৌধুরী। আমাকে ডাকসুর ভিপি হিসেবে আমি ছিলাম মুখপাত্র, সমন্বয়ক, অর্থাৎ প্রত্যেকটা মিটিং আমি সভাপতিত্ব করতাম এবং আমার মুখ দিয়ে কর্মসূচি ঘোষণা করা হতো। যদিও এইসব কর্মসূচি আমরা সকলে বসেই আমরা প্রণয়ন করতাম। 17 জানুয়ারি আমার সভাপতিত্বে মিটিং শেষে আমরা 40 ধারা ভঙ্গ করেছিলাম। 18 জানুয়ারিতে তাই, 19 তারিখে তাই, এবং 20 তারিখে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কলাভবনে ছাদে উঠে আমরা বক্তৃতা করেছিলাম, কারণ সেদিন এত লোক হয়েছিল যে সেদিন আর বটতলায় টেবিলের উপরে দাঁড়িয়ে বক্তৃতা করা আমাদের সম্ভব ছিল না। তখন যে কলাভবনের যে পোর্স, অর্থাৎ গাড়ি বারান্দার মানে ছাদের উপরে দাঁড়িয়ে আমরা বক্তৃতা করে যখন মিছিলের কর্মসূচি ঘোষণা করলাম, হাজার হাজার লোক মিছিল নিয়ে অগ্রসর হলো। সেই মিছিলের মাঝখানে আমার পাশেই আসাদুজ্জামান ছিল। আমি, আসাদুজ্জামান এবং আমাদের ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালেদ মোহাম্মদ আলী, আমরা তিনজন যখন এগিয়ে যাচ্ছি তখন আমাদেরকে লক্ষ্য করে গুলি করলো। আর মিছিলের আরেক ভাগ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা যখন ঢাকা মেডিকেল কলেজের, যেখানে আজকে জরুরি বিভাগ, তার পাশেই যখন পৌঁছলাম তখন গুলি করা হলো। এই গুলি বিদ্ধ হলো আসাদের বুকে। আমরা রক্তাক্ত আসাদকে নিয়ে মেডিকেল কলেজে যখন যাই, আমাদের হাতের উপর আসাদ শহীদ হলো। আসাদের এই মরদেহ সিঁড়ির উপর রেখে আমরা তখন কঠিন অবস্থা, আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা শহীদ মিনারে তাকে নিয়ে গিয়ে আমরা তার লাশ ছুঁয়ে আমরা শপথ নেব, এবং তাই করলাম। আমরা শপথ নিলাম এবং বললাম, আসাদ তুমি চলে গেছো, আর কোনোদিন আসবে না, কিন্তু তোমার রক্ত ছুঁয়ে আমরা শপথ নিচ্ছি, এই রক্ত আমরা বৃথা যেতে দেব না। আসাদের রক্তাক্ত জামাকে পতাকা তৈরি করে আমরা মিছিল নিয়ে যখন যাচ্ছি, তখন সরওয়ার্দীর কোণে, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন শের বাংলাকে ফজলুল্লাহ হোসেন সৈয়দ সরওয়ার্দী, সেখানে যাওয়ার পরে সেনাবাহিনী আমাদেরকে বাধা দিল এবং বিউ কলে উচ্চারিত হলো, ডেঞ্জার ডেঞ্জার ডোন্ট ক্রস। কিন্তু আমরা সেই নির্দেশ অমান্য করে আমরা মহানগরকে মিছিলের নগরীতে রূপান্তরিত করলাম এবং শহীদ মিনারে দাঁড়িয়েই সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে 21 তারিখ আধাবেলা হরতাল দিলাম। আমরা 21 তারিখ হরতালের মধ্যে আমরা পল্টন ময়দানে লক্ষ লোক সেদিন পল্টনে জমায়েত হয়েছিল আসাদের জানাজায়। সেটা ছিল গায়মানে জানাজা, কারণ তার লাশ আমরা আগেই পুলিশ আনতে দেয় নাই লাশ নিয়ে। সেই তার যে শিবপুর, নরসিংদী শিবপুরে তাকে সমাহিত করা হলো। লক্ষ লোক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ সৈয়দ নজরুল ইসলাম, আমাদের শহীদ জাতীয় নেতার অন্যতম, বাকি যারা তারা তো জেলে ছিলেন সকল, এবং ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি সহ সকলে সেই পল্টনে। এবং সেখানে আমার মনে আছে যে পরবর্তীকালে আমরা 3 দিনের কর্মসূচি দিলাম। 22 তারিখ কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, 23 তারিখ মশাল মিছিল, 24 তারিখ 2টা পর্যন্ত হরতাল। জিল্লুর সেই দিনগুলির কথা যখন মনে পড়ে তখন স্মৃতির পাতায় অনেক কিছু ভেসে ওঠে। 22 তারিখ এমন কোনো মানুষ ছিল না যার বুকে কালো ব্যাজ ছিল না, এমন কোনো বাড়ি গাড়ি ছিল না যাতে কালো পতাকা উত্তোলিত হয় না, গাড়িতে এবং বাড়িতে। এবং 23 তারিখ সন্ধ্যার পরে সমস্ত শহর মশালের নগরী, এবং 24 তারিখ 2টা পর্যন্ত সর্বাত্মক হরতাল পালিত হলো। এই যে 21 তারিখে হরতাল পালিত হলো বা 24 তারিখ কোনো পিকেটিং নাই, কারোর রাস্তায় নামতে হলো না। সচিবালয়ের যারা কর্মচারী কর্মকর্তা তারা বেরিয়ে এলো, রাজপথে মানুষ নেমে এলো, এবং সচিবালয়ের সামনে আব্দুল গনি রোডে একজন মন্ত্রীর বাড়ি আক্রমণ করা হলো। বিক্ষিপ্ত জনতা মন্ত্রীর বাড়ি আক্রমণ করলো, তখন নির্বিচারে গুলি চালানো হলো। সেখানেই শহীদ হলো মতিউর, মকবুল, রুস্তম, আলমগীর, 4জন একই স্পটে। দাবানলের মতো সংবাদ ছড়িয়ে গেল। আমরা ইকবাল হল থেকে বেরিয়ে এলে আমরা তাদের লাশ নিয়ে আমরা পল্টন ময়দানে গেলাম, লক্ষ লক্ষ লোক। এবং গণ অভ্যুত্থান কাকে বলে এই জীবনে প্রথম দেখলাম গণ অভ্যুত্থান। এমন কোনো মানুষ নাই যে তার নিজের বাড়িতে ছিল, সব মানুষ ঘর থেকে বেরিয়ে রাস্তায় নেমে এলো। সমস্ত ঢাকা শহর
তখন তো এত লোক ঢাকা শহরে ছিল না, কিন্তু তারপরেও সেই নবাবপুর থেকে শুরু করে সমস্ত জায়গায় গণ অভ্যুত্থান এবং চতুর্দিকে আগুন জ্বালিয়ে দিল। কাদের বাড়িতে? যারা আগরতলা মামলার আসামি বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে বঙ্গবন্ধুর বিরুদ্ধে, তাদের বাড়িতে, তাদের হোটেলে, আবার পাকিস্তানের যে মুসলিম লীগের এমএলএ এনে লস্কর তার বাড়িতে, আর 2টি পত্রিকা, দৈনিক পাকিস্তান এবং মর্নিং নিউজ, প্রেস ট্রাস্টের পত্রিকা অর্থাৎ গভর্নমেন্টের পত্রিকা, 2টাকে আগুন জ্বালিয়ে দিল। আগুন আগুন আগুন। আমার মনে আছে আমি পল্টনে বক্তৃতা করলাম এবং আমাদের 10 ছাত্রনেতা সেখানে উপস্থিত। সাইফুদ্দিন মানিক সাহেব সেদিনই প্রথম এলেন, কারণ তার নামে হুলিয়া ছিল, এবং মানুষ রওনা করলো বঙ্গভবনের দিকে। তখন তো বঙ্গভবন না, লাট ভবন অর্থাৎ গভর্নর হাউসের দিকে। আমরা নিবৃত্ত করতে সক্ষম হলাম। কি নিয়ন্ত্রিত আন্দোলন! আমরা যেহেতু গভর্নর হাউসে গেলে একটা দুর্ঘটনা ঘটবে, নির্বিচারে আরো গুলি চালানো হবে, আমরা এই মিছিলের স্রোত নিয়ে আমরা ইকবাল হলের মাঠে আসলাম, যেটা আজকে জোর লক্ষণ। সেই মাঠ ভর্তি। কিন্তু কি সুন্দর! এই ছেলেটি কে? আমার মনে আছে আমি তার পকেটে হাত দিলাম, দেখেছি কিছু চিহ্ন আছে কিনা। দেখলাম এক টুকরা কাগজ, তাতে লেখা, মা আমি মিছিলে যাচ্ছি, যদি কোনোদিন ফিরে না আসি মা, মনে করো তোমার ছেলে মতিউর বাংলা মায়ের জন্য, প্রিয় নেতা শেখ মুজিবের জন্য জীবন দিয়ে গেল। ইতি মতিউর রহমান, 10ম শ্রেণী, নবকুমার ইনস্টিটিউট, পিতা আজহার আলী মল্লিক, ন্যাশনাল ব্যাংক কলোনি, মতিঝিল। এই আমরা আজহার আলী মল্লিককে আমরা খুঁজতে শুরু করে তাকে পেয়ে গেলাম এবং তিনি তার ছেলেকে শনাক্ত করলেন। এবং আমাদের ইকবাল হলে আমরা যেখানে বক্তৃতা করছি সেখানে আমাদের সাথে এসে তিনি, আমরা তার মাইক যখন তার হাতে দিলাম, আজকে আমি তার সাথে টেলিফোনে কথা বলেছি। তিনি অসুস্থ, আমি চেয়েছিলাম তিনি এখানে আসুক, কিন্তু তিনি আসার মতো অবশ্য, শরীর খুব খারাপ, এখন অনেক বয়স হয়েছে। তিনি বক্তৃতা করলেন, বললেন আমার ছেলে চলে গেছে, কোনো দুঃখ নাই, কিন্তু সবার কাছে আমার অনুরোধ, আমার এই ছেলের রক্ত যেন বৃথা না যায়। তারপরে সান্ধ্বয়ন জারি করে দিল। সেই সান্ধ্বয়নের মধ্যে মতিউরকে আমরা তার বাবার বাসভবনে আমরা নিয়ে গেলাম। মতিউরের মা আজকে বেঁচে নেই, তিনি মারা যাওয়ার পরে আমি তার বাসায় গিয়েছি, কবর দিয়েছি। সত্যিকারের মা আমারই মায়ের মতো ছিলেন। তিনি আমাকে জড়িয়ে ধরলেন, বুকে টেনে নিলেন এবং বললেন, আমার ছেলে চলে গেছে, তুমি আমার ছেলে, কিন্তু তোমাদের এই আন্দোলন যেন বৃথা না যায়। আজকে এখানে 24শে জানুয়ারি বসে ভাবতে কত ভালো লাগে। সেই আসাদ, মতিউর, মকবুল, রুস্তম, আলমগীরের রক্তে গড়া আন্দোলন আমরা বৃথা যেতে দেইনি। আজকে যখন ভাবি যে সেদিনের সেই আন্দোলন ছিল মানুষের আন্দোলন, সেই আন্দোলন ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, এবং প্রত্যেকটা মানুষ হৃদয়ে উপলব্ধি করেছিল যে আন্দোলনটা তাদের, এবং প্রত্যেকটা মানুষ উপলব্ধি করেছিল যে আমাদের প্রিয় নেতা শেখ মুজিবকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে বাংলার মানুষের কণ্ঠ চিরদিনের জন্য স্তব্ধ হয়ে যাবে। সুতরাং আন্দোলন, আমাদের প্রিয় নেতা, তখন তো আমরা বলতাম প্রিয় নেতা শেখ মুজিব, তার মুক্তির আন্দোলনে রূপান্তরিত হলো। এবং আমরা পরবর্তীকালে সান্ধ্বয়ন ভঙ্গ করলাম। সান্ধ্বয়ন ভঙ্গ করে আমাদের আন্দোলনের গতি চলতে থাকলো এবং সান্ধ্বয়ন প্রত্যাহারিত হবার পরে আমরা 2রা ফেব্রুয়ারি আবার হরতাল কল দিলাম। আবার তারপরে 9 ফেব্রুয়ারি পল্টনে, প্রায় এই পল্টনে তখন দোকানপাট ছিল না, পল্টন জনসমুদ্র, সেই স্টেডিয়াম কানায় কানা পূর্ণ। আজকে বঙ্গবন্ধু এভিনিউ, তখন জিন্না এভিনিউ, সাদেক, মানে লক্ষ লক্ষ লোক। এবং আজকে যে শাপলা চত্বর বাংলাদেশ ব্যাংকের সামনে, সেই আমরা 10 ছাত্রনেতা বক্তৃতা করেছিলাম। আমি 45 মিনিট বক্তৃতা করেছিলাম। আমার জীবনে পল্টন ময়দানে এটি প্রথম সভা। আমি অনেক অনেক সেই বক্তৃতা আছে, অনেক সব পত্রিকা খুব বিরাট করে উঠেছে এবং স্লোগান রূপান্তরিত হলো। আমি যখন স্লোগান দিলাম, সব বক্তৃতার শেষে আমার সাথে কণ্ঠ উচ্চারিত করুন, কণ্ঠ মিলান, শপথ নিলাম, শপথ নিলাম, মুজিব তোমায় মুক্ত করব, শপথ নিলাম, শপথ নিলাম, মাগো তোমায় মুক্ত করব। আজকে আপনার এখানে বসে কথা বলি যে আন্দোলন কাকে বলে,
স্লোগান কিভাবে বাস্তবায়িত হয়, ঠিকই আমরা এই আন্দোলনের পরে 11 তারিখ থেকে আমাদের রাজবন্দীরা মুক্তি পেতে শুরু করলেন। আমাদের তখন তাজউদ্দিন ভাই জেলে, আমাদের আওয়ামী লীগের তাজউদ্দিন ভাই সহ অধিকাংশ সিনিয়র নেতৃবৃন্দ তখন কারাগারে। আমাদের যুব নেতা শেখ ফজলুল হক মনি, আমাদের প্রিয় নেতা মনি ভাই, রাজ্জাক ভাই, তারা জেলে রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, নুরে আলম সিদ্দিকী, আবুল কালাম, আরো অনেক আমাদের ছাত্রনেতা, অনেক বড় বড় ছাত্রনেতা তারা কারাগারে বন্দী, কমরেড মনি সিং বন্দী এবং আগরতলা মামলা। এবং তাজউদ্দিন ভাই 11 তারিখে মুক্তি পেলেন, মনি ভাই, রাজ্জাক ভাই 13 তারিখ মুক্তি পেলেন। 14 তারিখ পল্টনের ডাকের মিটিং, তখন একটা ডাক ছিল ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি, 8টা রাজনৈতিক দলের সমন্বয়ে, কিন্তু আন্দোলন তখন ছাত্রদের হাতে। এবং আমার মনে আছে সেই 14ই ফেব্রুয়ারি আমাদের আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, তিনিও এই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, প্রত্যেকটা মিছিলে, প্রত্যেকটা মিটিংয়ে, এবং আমাদেরকে তথ্য দেওয়া বঙ্গবন্ধুর কাছ থেকে, সে তার পরামর্শ ইত্যাদি। সে আমাদের শ্রদ্ধেয় ভাবী বেগম ফজিলাতুন্নেসা মুন্নী, বঙ্গমাতা আমাদের, যাকে আমরা মায়ের মতো শ্রদ্ধা করতাম, তিনি ইকবাল হলের যেখানে আমাদের টিচারদের বাসস্থান, তার মধ্যে গাড়ি নিয়ে এসে বসতেন। আমরা গেলে আমাদেরকে বঙ্গবন্ধুর তরফ থেকে মেসেজ বা ইত্যাদি দিয়ে আমরা আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেলাম। এবং 14 তারিখ বঙ্গবন্ধুর কাছে আমাকে নিয়ে গেল। বঙ্গবন্ধু আমাকে দেখতে চেয়েছিলেন। আমার মনে আছে আজকে যেটা বঙ্গবন্ধুর যে জাদুঘর ক্যান্টনমেন্টের মধ্যে, এখানে বঙ্গবন্ধু বন্দী ছিলেন। আমাকে দেখে বুকে টেনে নিলেন, আদর করলেন। সেটি বোধহয় আপনার সঙ্গে প্রথম দেখা। না, আমার আগে দেখা হয়েছে। আমি যখন ইকবাল হলের বিপি, তখনও আগে যখন আমি জিএস নারেতা 200 টাকা দিয়েছিলেন, বা আমরা যখন হলের থেকে 32-এ যেতাম তখন দেখা হতো, কিন্তু তখন নিয়ম ছিল তখনকার দেখা। এবং আমার ধারণা যে সেটা বঙ্গবন্ধুর মতো লোকের পক্ষেই মনে রাখা সম্ভব। তিনি হয়তো মনে রেখেছেন। কিন্তু আমি যখন ডাকসুর ভিপি হলাম, তারপরে প্রথম দেখা, সেদিন যেদিন ডাকসুর ভিপি হলাম, সেদিন বঙ্গবন্ধু আগরতলা মামলার আসামি হিসেবে ক্যান্টনমেন্টে নিয়ে গেল। উনি ক্যান্টনমেন্ট নেওয়ার আগে আমাকে চিঠি দিয়েছিলেন ডাকসুর ভিপি হওয়ার জন্য, যে তুই স্নেহের তোফায়েল, তুই ডাকসুর ভিপি হয়েছিস, খুব আনন্দিত হয়েছি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে। দোয়া করি এবার ডাকসু যেন বাংলার গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে, এই চিঠি দিয়েছিলেন। এবং ওখানে তিনি আমাকে বুকে জড়িয়ে ধরেন। কারণ ওই তখন যে 9 ফেব্রুয়ারি পল্টনে আমার বক্তৃতা বা যে আন্দোলন, প্রত্যেকদিন ছবি ওঠে, দেখে, বক্তৃতা শুনে, তখন আদর করে দিয়ে বললেন যে আজকে তুই বক্তৃতা করবি পল্টনে। তা আমি বললাম যে আমাদের তো মিটিং আজকে না, আজকে তো রাজনৈতিক দলের মিটিং, আমাদের রাজনৈতিক দলের মিটিংয়ে মঞ্চে উঠি না। তখন দেখেন, তখন 38 মাস তিনি জেলে। তিনি বললেন যে সাংবাদিকরা যেখানে বসে তুই সেখানে যেয়ে বসবি, দেখবি তোকে দেখলে মানুষ বলবে যে, ব্যক্তিগত কথা বলতে খারাপ লাগে। কিন্তু আমি ঠিকই যখন নুরুল আমিনের নাম প্রস্তাব হলো, তিনি ছিলেন ডাকের কনভেনর, তখন মানুষ বললো যে আমরা নুরুল আমিনকে চাই না, আমরা মানি না। এই তখন আমাকে মঞ্চে উঠানো হলো এবং স্লোগান হলো এসেছে এসেছে 11 দফা এসেছে ইত্যাদি, যাই ব্যক্তিগত কথা না বলা ভালো। তখন আমি বঙ্গবন্ধুর ছবি বুকে নিয়ে আমি বক্তৃতা করেছিলাম এই 14 ফেব্রুয়ারি। বলেছিলাম সেদিন বেশি দূরে নয়, যেদিন আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে ফিরে আসবেন এবং এই পল্টনের জনসমুদ্রে তিনি ভাষণ দেবেন। জিজ্ঞেস করেছিলাম, তখন আইয়ুব খান গোলটেবিল বৈঠকের আহ্বান জানিয়েছে। যে আন্দোলন আপনি বললেন, আন্দোলন কাকে বলে? 24 ফেব্রুয়ারি গণ অভ্যুত্থান হবার পরেই আইয়ুব খান ঘোষণা করেছিল নারায়ণগঞ্জ, তিনি আবার রাষ্ট্রপতি পাকিস্তানের প্রেসিডেন্টের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু গণ অভ্যুত্থান হওয়ার পরেই তিনি ঘোষণা দিলেন, আমার বাড়িতে আছে, আপনি দেখবেন ইত্তেফাকের 8 কলম হেডলাইন, আমি আর পাকিস্তানের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করিব না। এদের ইত্তেফাকের আমি বাদিয়ে রেখেছি। এবং তারপরে গোলটেবিল বৈঠকের প্রস্তাব দিলেন। তো আমরা জিজ্ঞেস করলাম 14 ফেব্রুয়ারি পল্টনে ম্যান্ডেট নেবার জন্য, আপনারা কি শেখ মুজিব ছাড়া গোলটেবিল বৈঠক চান? বলে না, আমরা চাই না। আপনারা কি শেখ মুজিবকে প্যারোলে মুক্তি চান? বলে না, চাই না। তখন আমাদের নেতৃবৃন্দ বললাম, নেতৃবৃন্দ আপনারা গোলটেবিল বৈঠকে যাবেন, কিন্তু আমাদের প্রিয় নেতার নাম নিয়ে বললাম যে শেখ মুজিব ছাড়া গোলটেবিল বৈঠক হবে না। তারপরে আপনারা জানেন যে ওই রাতেই সার্জেন্ট জহুরুল হককে ক্যান্টনমেন্টে হত্যা করা হলো, আবার আন্দোলন সরে পড়ল, আবার কারফিউ জারি করা হলো এবং সারা দেশে তখন আন্দোলন তুঙ্গে। এবং 18 তারিখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জোহা, তাকে যখন হত্যা করা হলো, আবার সান্ধ্য আইন, আবার কারফিউ প্রতিবাদে। এবং 20 ফেব্রুয়ারি
আমরা মশাল মিছিল করলাম এবং এই কারফিউ ভেঙে আমরা মশাল মিছিল করেছি। এবং আমার মনে আছে যে মশাল মিছিল করার আগে এই কারফিউ প্রত্যাহার করার জন্য আমাদের ইকবাল হলে প্রতিনিধি দল এসেছিলেন। আজকে যিনি বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার এম কে আনোয়ার, তিনি তখন ঢাকার ডিসি, এবং ওবায়দুল্লাহ খান, রাশেদ খান মেনন সাহেবের বড় ভাই, সিএসপি, খুব ভালো মানুষ ছিলেন। তিনি তখন তথ্য সচিব পূর্ব পাকিস্তানের, এবং সালাউদ্দিন সাহেব হোম সেক্রেটারি। তারা আমাদের সাথে বৈঠক করে 44 দ্বারা মানে কারফিউ প্রত্যাহার করার পর মশাল মিছিল হলো এবং 21 তারিখ পল্টনে দাঁড়িয়ে আমরা আলটিমেটাম দিলাম 24 ঘন্টার মধ্যে প্রিয় নেতা শেখ মুজিবের মুক্তি দিতে হবে। বিশাল মিটিং, এবং ঠিকই 22শে ফেব্রুয়ারি প্রিয় নেতা শেখ মুজিবকে মুক্তি দেওয়া হলো। এবং 23শে ফেব্রুয়ারি আমরা এই সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সরওয়ার্দী উদ্যানে প্রিয় নেতাকে আমরা গণ অভ্যর্থনা দিলাম, এবং সেই অভ্যর্থনায় কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে বঙ্গবন্ধুকে এই কথা বলে উপাধি দেওয়া হলো যে প্রিয় নেতা, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে আপনি বক্তৃতা দিয়ে বলছিলেন যে প্রিয় নেতা, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে তুমি বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছ। তোমার জীবনের যৌবন তুমি কারাগারে কাটিয়েছ। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে প্রিয় নেতা তুমি মৃত্যুকে আলিঙ্গন করেছ। আমরা বাঙালি জাতির তোমার কাছে ঋণী। এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না প্রিয় নেতা, আমি তুমি বলে বক্তৃতা করেছিলাম। কিন্তু আজ কৃতজ্ঞ চিত্তে তোমাকে আমরা আমাদের ঋণের বোঝা হালকা করার জন্য একটু উপাধি দিতে চাই। তখন 10 লক্ষ মানুষ 20 লক্ষ হাত উত্তোলন করলো এবং বললাম যে নেতা তার জীবনের যৌবন কাটিয়েছেন পাকিস্তানের কারাগারে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন। সেই নেতাকে কৃতজ্ঞ চিত্তে কৃতজ্ঞ বাঙালিদের পক্ষ থেকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হলো। কথাটা হলো এই যে সেই 24শে জানুয়ারি আজ আন্দোলন তাকেই বলে। দেখেন, আমি আসবো এবং শেষ করছি জিল্লুর, যে এই 17 জানুয়ারি থেকে যে আন্দোলন শুরু করলাম 7 দিনের মধ্যে গণ অভ্যুত্থান হলো, এবং 23শে ফেব্রুয়ারি 17 থেকে 23শে ফেব্রুয়ারি আপনার 1 মাস 7 দিনের মধ্যে আমরা আমাদের দাবি আদায় করতে সক্ষম করলাম। এবং এই আন্দোলনে পুলিশ আমাদের লক্ষ্য করে গুলি করেছে, মানুষকে হত্যা করে নেয়। কোন লোক আমাদের রাস্তায় দিত, আমাদের পাহারা দিত, প্রোটেকশন দিত, এবং সচিবালয়ের সমস্ত কর্মচারী কর্মকর্তা রাজপথে নেমে আসতো, এবং মানুষ বাড়িঘর ত্যাগ করে রাস্তায় চলে আসতো। এবং আমরা লঞ্চ সিস্টেমারে যখন আমরা সফর করতাম, মানুষ আমাদেরকে বুকে টেনে নিত। সেটাকে বন্ধ আন্দোলন। কিন্তু আজকে যখন দেখি, তখন এই 24শে জানুয়ারি দুঃখ ভারাক্রান্ত মনে আজকে মানে সেই অতীতের কথাগুলি এই প্রসঙ্গে আমি আপনার কথা শুনবো, এবং এরপরে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সংগ্রাম, আরো দীর্ঘ সংগ্রাম, সেই ইতিহাস সবারই জানাম, ভবিষ্যতে আমরা শুনবো, অতীতেও শুনেছি। এই ফাঁকে একটু জাস্ট আপনাকে ধন্যবাদ দিই যে যারা বিভিন্ন আন্দোলনে সংগ্রামে শহীদ হয়েছেন তাদের অনেকেই আসলে স্মরণ রাখে না, এবং যারা সেসব আন্দোলনে নেতৃত্ব দেন, আপনি একটু ধন্যবাদ পাওয়ার যোগ্য যে সেই 10ম শ্রেণীর ছাত্র শহীদ মতিউরের পরিবারকে স্মরণ রেখেছেন, এবং তাদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চেষ্টা করেছেন, এবং তাদের সঙ্গে আপনি আজকে পর্যন্ত এত বছর সম্পর্ক রেখে চলেছেন। এই জন্য আপনাকে একটু ধন্যবাদ। সেই আকাঙ্ক্ষা নিয়ে সেই সংগ্রাম, মুক্তিযুদ্ধ, দেশের স্বাধীনতা, আমি শুরুতেই বলেছি এটি অন্যতম আকাঙ্ক্ষা, একটি গণতান্ত্রিক বাংলাদেশ। 43 বছরের পরে প্রশ্ন, আজকে রাষ্ট্র পরিচালনায় আপনি নিজেও আছেন, সেই আন্দোলনের একজন অন্যতম সংগঠক হিসেবে, সেই গণতন্ত্র কোথায় বাংলাদেশে? যেমন আপনি প্রশ্ন তুলেছেন, সেটিও যৌক্তিক, সেই আন্দোলনও আজকে নেই। মানে ব্যাপারটা এরকম যে সেই রামও নেই, অযোধ্যাও নেই। না, এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক। আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন আমাদের ছাত্র জীবন। আমাদের জীবনের আমরা বলি যে সোনালী যুগ আমাদের ছাত্র জীবন। তখন ছাত্রদেরকে আমি বললাম যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কাছে একটা রেস্টুরেন্ট ছিল, নাম ছিল হাসিনা রেস্টুরেন্ট। আমরা যখন খেতে যেতাম 1 টাকা বা 12 আনা পার্শ্বিকা, 1 টাকা 4 আনা আমাদের খাওয়ার খরচ লাগতো। কিন্তু আমরা যাওয়ার সাথে মানুষ যখন দেখতো, মানুষ ছুটে এসে শত শত লোক ভিড় করতো, আমাদেরকে আদর করতো, যত্ন করতো, মানে বুকে টেনে নিত। ছিল দিনগুলো। আসলে যে রাজনীতি ছিল জাতির জনক বঙ্গবন্ধুরা যে রাজনীতি করেছেন, বঙ্গবন্ধুর তো প্রতিপক্ষ ছিল। আমরা লক্ষ্য করেন যে বঙ্গবন্ধুর 7ই মার্চ আপনি যে প্রশ্নটা করেছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি তৃতীয় মাত্রার মাধ্যমে অনেক অনুষ্ঠান করেন।
বঙ্গবন্ধু 7ই মার্চে আমরা তো 69-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি সূচনায় বলেছেন সেই গণ অভ্যুত্থানের কারণে বঙ্গবন্ধু মুক্তি পেলেন। 70-এর নির্বাচনে দেখেন আজকে আমরা নির্বাচন বয়কট করি। আমি বলি, আপনি একটু সময় দেবেন, যে 70-এর নির্বাচন যে বঙ্গবন্ধু করলেন মার্শালের মধ্যে করলেন এবং এলওএফের অধীনে করলেন, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার। এলওএফটা ছিল এমন যে আপনি মেজরিটি পেলেও আপনি শাসনতন্ত্র আপনার মন মতো রচনা করতে পারবেন না। তখন বঙ্গবন্ধুকে বলা হলো যে এই নির্বাচনের কোনো লাভ নেই, কিন্তু বঙ্গবন্ধু বললেন যে আমি নির্বাচন করব, আমি কোনো নির্বাচন বয়কট করি না। কারণ দেখেন ফাতেমা জিন্নাহকে নিয়েও তিনি আইবের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন। বঙ্গবন্ধু জানতেন না যে ফাতেমা জিন্নাহ জিতবে না। অনেকে জিজ্ঞেস করেছিল যে নেতা আপনি যে এই যে নামলেন, দল সংগঠিত হচ্ছে, মানুষের কাছে যেতে পারতেছি, কথা বলতে পারতেছি, সেই জন্য ইলেকশনে যাচ্ছি। আচ্ছা, 70-এর নির্বাচনে বলে এলএফও আমার এটা গণভোট, কে এই দেশের নেতা, মানুষ সিদ্ধান্ত নেই, আমি নির্বাচনে যাব। আর এলএফও নির্বাচনের পরে আমি তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবো। এবং অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। দেখেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জাতীয় নেতা, তিনি একজন বড় নেতা, তিনি কিন্তু নির্বাচন না করে স্লোগান তুলেছিলেন ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। ওনার ভোটের বাক্সে লাঠিও পড়ে নাই, বাংলাদেশ উনি স্বাধীনও করতে পারেন নাই। কিন্তু বঙ্গবন্ধু নির্বাচন করেছেন, অনেক দল নির্বাচন করে নাই, এবং সেই নির্বাচনে অনেক বড় বড় নেতা হেরেছেন যারা মুসলিম লীগের নেতা ছিলেন। এবং বঙ্গবন্ধুকে যখন নির্বাচনের দিন জিজ্ঞেস করা হলো, আমি বঙ্গবন্ধুর সাথে ছিলাম, কারণ আমি এমএনএ হয়েছি 70-এ, আমার নির্বাচন হয়েছে পরে, কিন্তু আমি বঙ্গবন্ধু আমাকে সাথে রেখেছিলেন, আমি বঙ্গবন্ধুর সাথে সাথে থাকতাম। বঙ্গবন্ধু যখন জিজ্ঞেস করলো যে আপনি কত আসন পাবেন, তখন বঙ্গবন্ধু বলেছিলেন যে 2টি আসন হারালে আমি অবাক হব। এবং বিদেশিরা যখন জিজ্ঞেস করেছিলেন হাউ মেনি সিটস ইউ আর এক্সপেক্টিং টু গেট, তখন উত্তর দিয়েছিলেন আই উইল বি অ্যাস্টনিশড ইফ আই লুজ 2 সিটস। এবং সত্যি দুটো সিট হেরেছিল। তো নির্বাচন করলেন, নির্বাচন যদি না করতেন তো 71-এ মুক্তিযুদ্ধ করার মতো তিনি অধিকার পেতেন। এবং এই নির্বাচনের মধ্যে যখন 7ই মার্চে ভাষণ দিলেন, যে কথাটা বললাম আজকের অনুসারে, তখন এত বড় একটা বক্তৃতা করলেন 7ই মার্চ, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করো, আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা মানে যা বলার। কিন্তু মাঝখানে আমার কাছে তার পুরো বক্তৃতা সবার কাছে আছে, উনি বলেছেন যে অসহযোগ আন্দোলন, কোর্ট কাছারি চলবে না, অফিস চলবে না, কিন্তু রিক্সা চলবে, ট্রেন চলবে, ঠেলাগাড়ি চলবে, গরিব যাতে তারা তাদের জীবন জীবিকা অর্জন করতে পারে সেইটাকে তিনি বাধা দেন নাই। আর আজকে যে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনে রিক্সা চালক মারা যায়, গাড়ির হেল্পার মারা যায়, আমার মা তার বাচ্চা নিয়ে আর রিক্সা যায়, তাকে পেট্রোল বোমা মারা হয়। জিল্লুর এগুলি আন্দোলন না, আন্দোলন ছিল আমরা যে আন্দোলন করেছি সেই আন্দোলন। আপনি যেটা বলেছেন যে রাজনীতির পার্থক্যের কথা, আসলে 75-এ জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পর রাজনীতিটাকে কলুষিত করা হয়েছে। একজন সেনা শাসক দমভুক্তি করেছিলেন এই কথা বলে যে আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দিয়ে যাব। দেখেন আমরা ক্লাস প্রতিনিধির থেকে আমরা ডাকসুর বিপি, হলের বিপি, ছাত্রলীগের প্রেসিডেন্ট হয়ে, তারপরে আওয়ামী লীগের সাধারণ সদস্য, মানে ওয়ার্কিং কমিটির মেম্বার হয়ে, অর্গানাইজেশন হয়ে, প্রেসিডেন্ট মেম্বার হয়ে, তারপরে আমরা। কিন্তু 75-এর পরে একজন কোনো রাজনীতি করে নাই, তৃণমূল থেকে উঠে আসে নাই, মন্ত্রী হলেন, তারপরে একটা নতুন দলের তিনি নেতা হলেন। আজকের যে রাজনীতি, আমাদের এই জায়গায় আমি দুটো প্রশ্ন আপনাকে করতে চাই, ছোট ছোট দুটো প্রশ্ন। একটি হচ্ছে যে আপনি নির্বাচন বয়কটের, আমি ধরে নিচ্ছি যে আপনি 5ই জানুয়ারি নির্বাচন বিএনপি বয়কট করেছে, সেটির দিকে ইঙ্গিত করেছেন, এবং বঙ্গবন্ধু এলএফওর অধীনে নির্বাচন করেছেন, সফলতা অর্জন করেছেন, পাকিস্তানিরা তাকে ক্ষমতা দিতে চায়নি, ক্ষমতায় তিনি পাননি, কিন্তু সেই পথ ধরে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটি যেমন ঠিক, আবার সেই বঙ্গবন্ধুর রাজনৈতিক দলই তো স্বাধীনোত্তর বাংলাদেশ অন্তত দুটো নির্বাচনের কথা আমি উল্লেখ করতে পারি আপনারা নির্বাচন বর্জন করেছেন, 1988 সালে একটি, আর একটি হচ্ছে 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন। আরেকটি আপনি বলেছেন যে সেই আপনারা যেভাবে তিলে তিলে নিজেদেরকে গড়েছেন, স্কুল ক্লাস কমিটি থেকে ডাকসুর ভিপি পর্যন্ত হয়েছেন, সেনা শাসকদের কথা আপনি উল্লেখ করলেন। 2 সেনা শাসকের আমলেই কিন্তু ডাকসুর নির্বাচন হয়েছে, ছাত্র সংসদগুলো নির্বাচন হয়েছে। আপনারা যখন দেশ শাসন করছেন বা করেছেন অতীতে, ইভেন বিএনপিও যখন করেছে গণতন্ত্রের নামে, কোন সরকারের আমলেই কিন্তু এই ছাত্র সংসদগুলো নির্বাচন, ডাকসুর নির্বাচন হয় না। তো কি বলবেন আপনি? এটা আমি ঘোর বিরোধী।
আপনি যে কথাটা বলেছেন আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। আপনি 60-এর দশক, একটা দশক আপনি আলাপ করেন যে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি প্রত্যেক বছর দুজন প্রেসিডেন্ট সেক্রেটারি হতো, সেই 60-61 বা 61-62 63 64 এরকম করে। ধরেন আপনার আমি জাস্ট আমরা সবাই যেহেতু কম, যেমন ছাত্রলীগের একটা কথা বলি আমি, শাহ মুয়াজ্জেম প্রেসিডেন্ট, তার সাথে আপনার শেখ ফজলুল হক সাধারণ সম্পাদক 61-62, আবার ওবায়দুর রহমান প্রেসিডেন্ট, সিরাজুল খান সেক্রেটারি, সিরাজ ভাই, তারপরে মুজারুল হক বাকি প্রেসিডেন্ট, আব্দুর রাজ্জাক সেক্রেটারি, ফিরদৌস কুরেশি প্রেসিডেন্ট, আব্দুর রাজ্জাক সেক্রেটারি, আব্দুর রব প্রেসিডেন্ট, খালেদ মোহাম্মদ আলী সেক্রেটারি, তোফায়েল আহমদ প্রেসিডেন্ট, আসাম আব্দুর রব সেক্রেটারি, নুরুল আলম সিদ্দিকী প্রেসিডেন্ট, শাহজাহান সিরাজ সেক্রেটারি। এক দশকে কতগুলি হলো। গ্রুপ এরকম ছাত্র ইউনিয়ন, আবার ডাকসু, সেই প্রত্যেক বছর ডাকসু নির্বাচন হয়েছে। আমিও ডাকসু যদি ভিপি না হতাম আজকে আপনার সাথে আমার কথা বলার কোনো সৌভাগ্য সুযোগ হতোই না। কিন্তু এটা আমি ঠিক গণতান্ত্রিক সরকারের আমার এটা হচ্ছে না, আমি এটার ঘোর বিরোধী। এটা হওয়া উচিত, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু না, আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে বলি আমরা নেতা তৈরির কারখানা। ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন হতো, রাজশাহীতে হতো, চিটাগাঙে হতো, কলেজগুলিতে হতো, কলেজ সংসদের ভিপিজিএস, এই যে রাজিউদ্দিন রাজু, এই যে আমাদের জগন্নাথ কলেজ, এই যে আমাদের ফিরোজ, কাজী ফিরোজুর রশিদ, তারপর এরকম আমরা দেখেন যে যত ওই কলেজে থেকে ভিপিজিএস তারা হয়েছে, বলিষ্ঠ ভূমিকা তারা পালন করেছে। আমাদের হলগুলো তখন এই যে ইকবাল হলের ভিপিজিএস, আমি ইকবাল হলের ভিপি ছিলাম, এসএমএল এর ভিপিজিএস, এই যে ফরাসউদ্দিন সাবেক গভর্নর, হি ওয়াজ ভাইস প্রেসিডেন্ট এসএমএল ছাত্র ইউনিয়ন, এরকম আপনার অনেক বড় বড় নেতা বা যারা কর্মক্ষেত্র অনেক রাজনীতিতে থাকেননি তারাও সফল হয়েছেন, তারা সেক্রেটারি হয়েছেন, সিএস পেয়েছেন ইত্যাদি। কিন্তু এইটা হওয়া উচিত। 90 সনের পরে এটা না হওয়ার কোনো কারণ এবং যুক্তি আমি খুঁজে পাই না। আজকে যে ছাত্র রাজনীতির মধ্যে যে একটা মানে মানুষ সমালোচনা করে, সমালোচিত হয়, এটার যদি নিয়মিত ছাত্ররা, আমরা যেমন হলে থাকতাম আমরা হলে কি সুন্দর পরিবেশ ছিল। হলকে বলা হতো যে এটা একটা মানে সিকিউর জায়গা, এখানে ইচ্ছা করলে পুলিশ আসতে পারে না, আর্মি আসতে পারে না। আমাদের যখন হল রেড করছে অনেক সময়, ভিতরে ঢুকতে পারমিশন নিতে, অনেক কিছু ছিল, কিন্তু সেগুলি এখন নাই। এইটা আমি আপনার সাথে একমত, এবং আমি মনে করি যে অনতি বিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যদি আপনার নির্বাচন হতো বা নির্বাচন হয়, তাহলে নতুন নেতা হতে পারে এবং নিয়মিত ছাত্ররা নেতা হইতে পারে এবং ছাত্র পলিটিক্সটা সঠিক হতে পারে। ছাত্র পলিটিক্স একটা গৌরবোজ্জ্বল পলিটিক্স, এটাকে কলুষিত করতে দেওয়া কারণ। আজকের পরিস্থিতিকে আপনারা কিভাবে দেখছেন? আমরা দেখছি যে আপনারা দুদিন আগেই টেলিভিশন মালিকদের সঙ্গে একটি বৈঠক করলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী মন্ত্রিসভার যে কমিটি আছে, আপনি নিজেও ছিলেন, আরেকজন বর্ষিয়ান রাজনীতিক আমির হোসেন আমুদ, আপনারা প্রত্যেকেই বলছেন যে দেশের পরিস্থিতি স্বাভাবিক এবং সবকিছু ঠিকঠাক মতো চলছে। আসলে কি ঠিকঠাক চলছে? না। এবং দেশের অর্থনীতি একটা ভালো গতির দিকে, ইতিবাচক দিকে আপনারা গত এক বছরে নিয়ে গেছেন, সেখানে আপনি বাণিজ্য মন্ত্রী হিসেবে অত্যন্ত তৎপর এবং সফল ছিলেন। কিন্তু আজকে যে পরিস্থিতি, আপনারা ওই সবাই প্রত্যেকেই বলছেন যে সবকিছু সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, কিন্তু ব্যবসায়ীদেরই হিসাব, যে ব্যবসায়ীদের সঙ্গে আপনি প্রতিনিয়ত কাজ করেন, ঢাকা চেম্বারে তো হিসাব দিচ্ছে হাজার হাজার কোটি টাকা প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত যে ঢাকা চেম্বার যে হিসাবটা দিল, আমি সত্য কথা বলতে কি তারা যে হিসাবটা দিছে আমি এটা স্টাডি করি নাই, আমি বলতে পারবো না। তবে আমার সাথে যারা সংশ্লিষ্ট, যাদের সাথে কথা হয়, যেমন আপনার আমাদের রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ একটাও অচল না, সবটি সচল, প্রোডাকশন হচ্ছে। কিন্তু ভাবমূর্তির ক্ষেত্রে না, আমি এই লাইনে আমি আসতেছি, দ্যাট ইজ দি পয়েন্ট। সবগুলো চলছে, কোন শিল্প কলকারখানা বন্ধ না, শিক্ষা প্রতিষ্ঠান না। আমি বলছি আপনার ওই লাইনে আসতেছি, আমি আপনার কথা আমি বললে আপনার কথা ক্লিয়ার হবে। আই নো হোয়াট ইউ আর ইন্টারেস্টেড ফর। আপনার সবগুলো স্বাভাবিক চলছে এবং এক এক দিন 60,000 70,000 গাড়ি বিজিবি, আপনি বলবেন যে আইন শৃঙ্খলা বাইরে, হ্যাঁ উপায় নাই, আপনার বিজিবি, পুলিশ, তারপরে আপনার র্যাব, আনসার, তাদের যৌথ নেতৃত্বে এক এক দিন, এই যে আমার কাছে হিসাব আছে, আমার টেলিফোন ইন্টারনেটে আপনাকে বা SMS যে পাঠায় আমাদেরকে আমি দেখাতে পারি, চলছে। কিন্তু ওই নিউজগুলির থেকে এই নিউজটা মিডিয়াতে আসে না, আজকে কতগুলি গাড়ি চললো, কতগুলি গাড়ি পার হলো, এটা আসে না। কিন্তু কোনো একটা জায়গায়, আজকে ধরেন আমরা ঢাকা শহরে গতকাল বৃহস্পতিবার, মানে গত পরশুদিন বৃহস্পতিবার, তার আগের দিন বুধবার, দুদিনই কিন্তু হরতাল ছিল,
কিন্তু হরতাল কি কেউ উপলব্ধি করেছে? কারণ এখানে ট্রাফিক জ্যাম ছিল। কিন্তু এইটা কিন্তু আমরা আলাপ করেছি যে এইটাও যদি মিডিয়া দেখায় যে স্বাভাবিক অবস্থাটা, সাথে যদি সেই অর্থে ট্রাফিক জ্যাম ছিল কি অন্য সময় যেরকম থাকে? আপনি হয়তো বলবেন যে গাড়ি মানুষ ভয় বের করে না, আমি বলি সেটি একটা যুক্তি হতে পারে। তবে আমি তো মন্ত্রণালয়ে যাই, 9টা বাসায় লিভ করি, 10টা 11টার মধ্যে আমি পৌঁছে যাই। গত বৃহস্পতিবারও তো আমার সোনারগাঁর সামনে অন্তত 10 মিনিট আমাকে অপেক্ষা করতে হয়েছে ট্রাফিক জ্যাম। এবং আপনি লক্ষ্য করেন ঢাকা শহর দোকানপাট সব খোলা। আপনি গুলশানে যান, আপনি বনানী যান, আপনি ওই যে ইউনাইটেড কি খোলা, কিন্তু উপায় নেই তো, বিক্রি তো অন্য সময় স্বাভাবিক হয়। আপনি বলতে পারেন আপনি ঢাকায় যে আপনার মন্ত্রণালয়ের অধীন বাণিজ্য মেলা হচ্ছে, লক্ষ লক্ষ লোক হয়েছে, বাট সেই অর্থে কোনো এই যে শুক্র শনিবার সময়ের তুলনায় তো লোকজন কম হয়। শুক্র শনিবার দুদিন লক্ষ লক্ষ লোক, কয়েক লক্ষ, অন্তত পক্ষে মিনিমাম 4-5 লক্ষ লোক মেলায় যোগদান করেছে। এখন প্রশ্নটা হলো যে আপনি জনগণের তো অংশগ্রহণ নাই আন্দোলনে। আপনার যে বিএনপি যে আন্দোলনের ডাক দিল তারা তো রাস্তায় নাই। তারা আপনি বলবেন যে রাস্তায় তাদেরকে গ্রেফতার করা হয় বা তাদের করা হয়, সমাবেশ করতে দিচ্ছেন না, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে, দমন পীড়ন দিল্লি সমাবেশ করতে দিয়েছি। আমরা চট্টগ্রামে যখন সমাবেশ করতে দিলাম, সেই সমাবেশ তারা কি ভাবে বোমাবাজি করে তারপরে কিভাবে সেই এরিয়াটাকে পণ্ড করেছে আমরা দিয়েছি, সমাবেশ করতে আমরা দিয়েছি। এখানেও তো সমাবেশ করার যে উদ্দেশ্য ছিল তাদের, সেই উদ্দেশ্যটা এর থেকে আরো ভয়াবহ হতো। কথাটা তা না। আপনি একটা স্বাভাবিক জিনিস আপনি লক্ষ্য করেন, মানুষ রাস্তায় দেখেন, আপনি মারা যাচ্ছে কে? মারা যাচ্ছে একটা হেল্পার, গাড়ির হেল্পার, সাধারণ মানুষ। এই যে কালকে যে অভির মা, তার কোলটা যে খালি হয়ে গেল, সে আপনার ইয়েতে সরওয়ার্দী কলেজের ছাত্র ছিল, টিউশনি করে পড়াশোনা করতো, 10 টাকা নিয়ে বেরোতো, তারপরে টিউশনি করতো 3 জায়গায়, মাকে 2000 টাকা দিত, সেই ছেলেটিকে মেরে ফেললো। এবং এইভাবে যে কত বার্ন ইউনিটে গেলে একের পর এক মৃত্যু হয়, এটা কি আন্দোলন? আপনি এইটা আন্দোলন কি? এটা আপনি হ্যাঁ ঠিক আছে, আপনি মিডিয়াকে বলেন, দেশবাসীকে বলেন, বিদেশকে বলেন যে এটার মূল কারণটা হলো এটা বাংলাদেশের আন্দোলনের জন্য না। আজকে এই মুহূর্তে পাকিস্তান কি? পাকিস্তান একটা অকার্যকর রাষ্ট্র। এই মুহূর্তে পাকিস্তান কি? সূচকের দিক থেকে সমস্ত সূচক বাংলাদেশের পাকিস্তান থেকে এগিয়ে। আপনি আমাদের আয়ুষ্কাল বলেন, আমাদের রেট অফ লিটারেসি বলেন, আমাদের এক্সপোর্ট বলেন, আমাদের রিজার্ভ বলেন, আমাদের রিমিটেন্স বলেন, এভরিথিং হেড অফ পাকিস্তান। আজকে যেটা বাংলাদেশ কি সেই দিকে যেতে চাচ্ছে? মানে বাংলাদেশ কি সেই পাকিস্তানের দিকে যাবে? সেই পাকিস্তান বানাবার জন্যই তো বেগম খালেদা জিয়া এটা করতেছেন। এটাকে অকার্যকর রাষ্ট্র করার জন্য। তা হলে একজন নেত্রী দাঁড়ান করছেন, সেখানে আপনাদের দায় নেই যে দাবিতে, সেই দাবির উনি যে দাবি করেন যৌক্তিক দাবি। উনি নির্বাচন করেন নাই, ভুল করেছেন। এখন আমরা কি পদত্যাগ করবো? আমরা কি ক্ষমতা ছেড়ে দেবো? আমরা কি রাষ্ট্র পরিচালনা বাদ দিয়ে দিব? আমরা তার হাতে ক্ষমতা বসিয়ে দেবো তাকে? এটি গ্রহণযোগ্য নির্বাচন চেয়েছেন, যেখানে যে নির্বাচনে প্রশ্ন হবে না, ম্যানিপুলেশন থাকবে না, এরকম একটি নির্বাচন চেয়েছিলেন। এটি তো অনেকেই চেয়েছিলেন। এটা তো আমিও চাই। আমরা নির্বাচনে যে ম্যানিপুলেট হতো, নির্বাচন তো কেবল উনি বর্জন করেননি। 42টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র 6টি দল নির্বাচনে অংশ নিয়েছে, বাকিরা তো নির্বাচনে অংশ নেয়নি। বাকিগুলি তো দলই না। আপনি ওনার সাথে 20টা দল আছে, আপনি 20টা দলের মধ্যে জামাত আর ওনারটা ছাড়া আর কোনটা দল? আপনি 42টা রাজনৈতিক দল হিসাব দিলেই তো হবে না বাংলাদেশে। মানুষটা তো বাংলাদেশের রাজনৈতিক দল বলতে বোঝা যায় আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি। আরগুলি নাম করতে কোনো লাভ নেই। এক দলের একজন নেতা, স্বামী প্রেসিডেন্ট, স্ত্রী সাধারণ সম্পাদক, অথবা বাপ প্রেসিডেন্ট। সেই প্রশ্ন হচ্ছে তো দুটো দল নির্বাচনে যায়নি, আর আওয়ামী লীগ পুরোপুরি গিয়েছে, জাতীয় পার্টি একটু আধা আধা গিয়েছে, যায়নি, এরকম একটা অবস্থার মধ্যে। জাতীয় পার্টির প্রধান জনাব হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি এখন এমপি, তার স্ত্রী বিরোধী দলের নেতা, যায়নি। সরকারের অংশ শোনেন, কিন্তু মানুষের, আপনাদের কাছে, আমি তোফায়েল আহমেদের কাছে মানুষের তো একটা প্রত্যাশা, আমি ইন্ডিভিজুয়ালি বলছি, এরকম ইন্ডিভিজুয়াল অনেক আছে আপনাদের সঙ্গে, প্রত্যেকের কাছে তো একটা প্রত্যাশা থাকবে যে এই দেশটি স্বাধীন করবার পেছনে আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন, দেশ স্বাধীন করেছেন গণতন্ত্রের জন্য। আজকে গণতন্ত্রের এই হাল হলে, এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখন বাংলাদেশকে ঘিরে দেশের ভেতরে বাইরে অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী যারাই বলছেন, সবাই এক বাক্যে বলছেন যে বাংলাদেশের অর্থনীতি অনেক এগিয়েছে, রাজনীতিটা সেই মাত্রায় এগোতে পারেনি, এবং রাজনৈতিক উন্নয়নটা নিশ্চিত না করতে পারলে অর্থনৈতিক উন্নয়ন যেটি হয়েছে সেটি ধরে রাখা যাবে না, এবং আপনি নিশ্চয়ই সেটি চান না। আপনাকে আমি তো বুঝাতে সক্ষম হব না। আমাকে বোঝাতে কেন, আমাকে কেন বোঝাতে সক্ষম হবেন না? 5 জানুয়ারির আগে, 2014 5 জানুয়ারির আগে 2013 সালে যে অত্যাচার নির্যাতন বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন দল করেছে,
এটা বাংলাদেশের কোনো মানুষ আশা করেনি। গাছ কাটা, মানুষ পোড়া, পেট্রোল বোমা মারা, পুলিশ মারা, 500, আপনি যে 5 জানুয়ারি নির্বাচনকে আপনি বিতর্কিত বলেন, 70-এর মার্শালের মধ্যে তো ইলেকশনে একটা ভোট কেন্দ্রকে কেউ নষ্ট করেনি। আপনি 500 স্কুলের ভোট কেন্দ্রকে আপনি ধ্বংস করেছেন, আপনি প্রিজাইডিং অফিসারকে খুন করেছেন, আপনি 24 জন পুলিশকে আপনি হত্যা করেছেন, করে আপনি 5 জানুয়ারি নির্বাচন ঠেকাতে পারেননি। আপনি খুলনা, রাজশাহী, সিলেট, চিটাগাং, গাজীপুর, বরিশাল 6টা সিটি কর্পোরেশন নির্বাচন আপনি জিতেন নাই। চিটাগাং আগে হলো, পরে তো পরপর 5টা সিটি কর্পোরেশন নির্বাচন জিতার পরে আপনি 5 জানুয়ারি নির্বাচন না করার পিছনে কারণ একটা দল ক্ষমতায় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 5টি মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সংগ্রামের প্রস্তাব দিয়েছেন, গণভবনে আসার জন্য বলেছেন, উনি বারবার আলটিমেটাম দিয়ে প্রত্যাখ্যান করেছেন। তিনি নির্বাচন, তার ধারণা হয়েছিল তিনি নির্বাচনকে বানচাল করতে সক্ষম হবেন, এবং এখনো যে আশা নিয়ে তিনি নেমেছেন, তিনি রোজ কিয়ামত পর্যন্ত তিনি চেষ্টা করতে পারবেন, কিন্তু তিনি তার যে লক্ষ্য সেই লক্ষ্য তিনি পূরণ করতে পারবেন না, কারণ তার রাজনৈতিক লক্ষ্য কোনোদিনই পূরণ হয় না। এটা কি এক ধরনের জেদাজেদি হয়ে যাচ্ছে দুদিক থেকেই? আরে কি আশ্চর্য ব্যাপার, আমরা জেদাজেদি না। আপনি আপনার অফিসে বসে আপনি বাসায় যাবেন না, আপনি এতদিন বছর তাকে অবরোধ করে রাখা হয়েছে, এখন তিনি মুক্ত, তিনি অফিসে বসবেন, তিনি অফিসে বসে থাকেন, আপনি একটা অর্ডার দিয়ে দিলে হবে যে আজকে অবরোধ, লঞ্চ চলে না, স্টিমার চলে না, ট্রেন চলে না। হ্যাঁ, সময় যে আমি এইমাত্র শুনলাম রেডিও টুডে বলতেছে যে এই সময়টা ওই সময় সিকিউরিটির কারণে হচ্ছে, কিন্তু চলছে তো, এভরিথিং ইজ মুভিং এন্ড এভরিথিং ইজ মুভ, দিস উইল স্টপ। এটা অনির্দিষ্টকালীন চলতে পারে না। যদি চলতো তাহলে নকশালের কলকাতায় বিজয়ী হতো। যদি চলতো ওই যে কি বলে ওই যে আপনার লাদেনের যে আল কায়দা, তারা বিশ্বব্যাপী একটা ধ্বংস। আচ্ছা কি না, কোথায় আপনি বাংলাদেশের কথা বলছেন? হোয়াট ইজ হ্যাপেনিং ইন প্যারিস, হোয়াট হ্যাপেন দেয়ার? আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তার ওখানে গুলি করা হয়েছে। আজকে আন্তর্জাতিক বিশ্ব আজকে যে এটা খালেদা যেটা করেছেন, দিস ইজ নট এ মুভমেন্ট, দিস নট এট অল এ পলিটিক্যাল মুভমেন্ট। এটা হলো সন্ত্রাসী কার্যকলাপ, এটা হলো একটা নাশকতামূলক কার্যকলাপ, এটা হলো একটা জঙ্গি কার্যকলাপ। এটা বন্ধ হতে বাধ্য। এটা আজকে বন্ধ হবে, কালকে বন্ধ হবে, এবং এটা বন্ধ হতে বাধ্য। এটা যদি বন্ধ না হয় তাহলে মনে হবে এই পৃথিবীতে রাজনীতি অসত্য। এইটা করেই যদি কেউ দাবি আদায় করতে পারতো তাহলে পৃথিবীর কোন সরকার টিকতে পারতো না। আপনি দেখেন, আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন অনুষ্ঠিত করতে পেরেছেন তার দক্ষতা দিয়ে, তার লক্ষ্য নির্ধারিত করে, তার বুদ্ধিমত্তা দিয়ে তিনি করেছেন। থাইল্যান্ডে পারেনি। থাইল্যান্ডে কি হয়েছে? মার্শাল্লাহ। আজকে কি হয়েছে? থাইল্যান্ডের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাকে 5 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। খালেদা জিয়া, দ্যাট হোয়াট খালেদা জিয়া ওয়ান্টস। আজকে দেখেন নাই ব্রিটিশ থেকে যে নিউজ বেরিয়েছে, তিনি কি চাচ্ছেন? তিনি যেটা চাচ্ছেন তার এই আশা কখনো পূরণ হবে না। এবং দিস ইজ নট এ মুভমেন্ট। এই পৃথিবীতে যদি সন্ত্রাসী কার্যকলাপ, জঙ্গি তৎপরতা এবং নাশকতাই যদি সফল হতো তাহলে রাজনীতি পৃথিবীতে থাকতো। বাট আপনারা নিজেরা চান না, নিজেরা মনে করেন না যে একটি পার্টিসিপেটরি ইলেকশন হোক, একটি অ্যাকসেপ্টেবল ইলেকশন হোক, যে নির্বাচন নিয়ে 5 জানুয়ারি নির্বাচন হয়তো সাংবিধানিক ধারাবাহিকতা ঠিক আছে, কিন্তু সেটি তাকে প্রশ্নবোধ নির্বাচন। বলেন খালেদা জিয়া 5 জানুয়ারি নির্বাচন করে নাই কেন? যে তিনি তত্ত্বাবধায়ক সরকার পান নাই, খালেদা শেখ হাসিনা অনলাইন ইলেকশন করবে না। আচ্ছা ওকে, ঠিক আছে, আপনার কথা মতো বিএনপি ক্ষমতায় থাকলেও তো আপনারা করতেন না। আপনারা করতেন না। আমরা দেখেন, আমরা একটা সময়, আজকে একটা সময়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করিনি। আপনি যেটা বললেন 88 এবং 96, এবং সেই 88 এবং 96-তে যে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করি নাই তার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন ছিল, এবং আমরা যেটা সঠিক ছিলাম এটা প্রমাণিত হয়েছে। আজকে আপনারা লক্ষ্য করেন, খালেদা জিয়া 5 জানুয়ারি নির্বাচন করেন নাই। কেন করেন নাই? উনি শেখ হাসিনা নির্বাচন করবেন না। কেন করেন নাই? এই নির্বাচন কমিশন অধীনে নির্বাচন করবেন না, ইত্যাদি। আজকে উনি একটা নির্বাচন শেখ হাসিনা অধীনে নির্বাচন করতে হবে, তা আপনি সেদিন করে আজকে আপনি করবেন? ইউ অ্যাসিওর আপনি নির্বাচন করবেন না? তো উনি করবেন। তা আমরা তাহলে কি কারণে, তাহলে কি ডায়লগটা কি হবে? ডায়লগটা হবে আত্মসমর্পণের ডায়লগ? প্রশ্নই ওঠে না। এই আওয়ামী লীগ এটি নির্দলীয় নিরপেক্ষ সরকার, আপনারা তো একসময় চেয়েছিলেন, এবং সেরকম একটি অবস্থার মধ্যে ব্যবস্থা নির্বাচন আমরা চেয়েছিলাম তখন, যখন খালেদা জিয়ার 1,40,00,000 ভোটার ছিল ভুয়া। আমরা চেয়েছিলাম তখন, যখন খালেদা জিয়া তার পছন্দ মতো লোককে কেয়ারটেকার প্রদান করতে চেয়েছিলেন, বিচারপতিদের বয়স বাড়াইয়া। আমরা করতেছিলাম তখন, যখন তিনি তার পছন্দ মতো লোকের হাতে তিনি ওই তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব দিতেছেন, যেমন করেনি। আমরা সেজন্য 1/11 হয়েছে, 22 জানুয়ারি নির্বাচন হয় নাই।
আমাদের দাবির যৌক্তিকতা ছিল। আজকে সেটা নাই। আজকে একটা সঠিক ভোটার লিস্ট আছে, আজকে একটা আইডেন্টিটি কার্ড আছে, আজকে প্রশাসনিক কর্মকর্তারা কারোর পকেটে না। আপনি করবেন না, আপনার জিত ছাপছে, আপনি মা এবং ছেলে সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা নির্দেশন করবেন না। কিন্তু অভিযোগ যেটি আপনাকে বলি, দলীয়করণ করে এমন করা হয়েছে যে প্রশাসন এবং আপনাদের একজন রাজনৈতিক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর আগে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ছিলেন, তিনি যেভাবে কিছুদিন আগে বললেন যে ছাত্রলীগ এবং অন্যান্যদেরকে সুযোগ সুবিধা দিয়ে নির্বাচনটি তিনি করিয়েছেন, সেটি তো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। উনি কি বলেছেন এটা, উনি এইখানে রাজনীতিবিদ এবং হঠাৎ এসে যারা মানে রাজনীতির নামে যোগদান করে তাদের সাথে পার্থক্য। উনি কোন অ্যাঙ্গেলে বলেছেন আমরা সেই নির্বাচন দেখি না। আপনি আজকে একটা ইউনিয়ন কাউন্সিলের একটা মেম্বারশিপের ইলেকশন আপনি কারচুপি করতে পারবেন না। ওই আমার ওখানে একটা ইউনিয়ন কাউন্সিলের মেম্বারের ভোট ছিল, ক্ষমতাসীন দল আমাদের দল চেষ্টা করেছিল যে কোনো মতো জোর দবাতে পারা যায় কিনা, পারে নাই। ওই বিএনপির লোকটা মেম্বার হয়েছে, কাজে ওই দিন শেষ হয়ে গেছে। সুতরাং আপনি নির্বাচন করবেন না কেন? আপনি যদি আজকে যাবেন কোনো কারণে ইলেকশন হল না, 2019 সালের 29শে জানুয়ারি আগের 90 দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে, আপনি দেখবেন খালেদা জিয়া সেই নির্বাচনে অংশগ্রহণ করবে 2019 সালে, অফকোর্স, এবং তাকে অপেক্ষা করতে হবে। এবং উনি এই সন্ত্রাস, আরে কি বলেন আপনি, এত মায়ের আহাজারি, এত কান্না, আল্লাহ রাব্বুল আলামিন আছে না? আজকে অভিমায়ের যে কান্না, আজকে যে অয়ন যাকে পুরে দিচ্ছে তার মা, আজকে ছবি দেখলাম মায়ের সাথে ছেলেটার ছবি, মুখ পুরা। আজকে যে ইরানের যে ছাত্রী হ্যাঁ, ওনারা তো অক্ষত আছেন। কিন্তু নির্বাচনের প্রশ্নে যেমনটা আপনি বললেন যে ইউনিয়ন পরিষদের সম্ভাবনা, সেটা ভোলায় হয়তো আপনার এলাকায় হয়েছে, কিন্তু আমরা যদি উপজেলা নির্বাচনের চেহারা দেখি 5 জানুয়ারি নির্বাচনের পরে, যে প্রথম ধাপে একভাবে হয়েছে এবং সেই তারপরে পরের ধাপে তো চেহারা দেখা গেছে যে জোর করে সিল মারা হচ্ছে। না, উপজেলা নির্বাচনে দেখেন একটা দেশে আজকে এইসব নির্বাচন নিয়ে কখনো কখনো পৃথিবীর অন্যান্য দেশে, আমরা যে বিভিন্ন দেশে নির্বাচন, যে ব্রাজিল ইলেকশন প্রশ্ন উঠছে না, যে হারিয়ে গেছে সে প্রশ্ন তুলছে না, এরা আপনি প্রশ্ন তুলতে পারেন। উপজেলা নির্বাচনে জামাত জিতেছে, বিএনপি জিতেছে, আওয়ামী লীগ জিতেছে। আর মিস্টার জিল্লুর রহমান, আমাদের আমলে তো তবু এক জায়গায় গোলমাল হয়। 2002 সালে ইউনিয়ন কাউন্সিল ইলেকশনে খালেদা জিয়ার আন্ডারে আমাদের ভোলায় একটা চেয়ারম্যানের ক্যান্ডিডেট দাঁড়াইতে পারেনি। ওনারা তো আজকাল অপোজিশন থেকে উপনির্বাচনে জিতেন। ওই 91 সনে 2 সিটে আমি জিতার পর ছেড়ে দেওয়ার পর ওই সিটে আমাদের লোকের ভোট করতে দেয় নাই। ওনারা হলেন সেই পার্টি, সেই জন্য আমরা ওই মাদুরার কথা দেখেন নাই, আওয়ামী লীগ আমলে ওই মওদুদ আহমদ, জমিরুদ্দিন সরকার, তারা বগুড়ার থেকে এমপি হয়, গভর্নমেন্ট হলো আওয়ামী লীগ। তারা ওই হবিগঞ্জে যে এমপি হয়, গভর্নমেন্ট হচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ সেটা করে। আমরা শেষ প্রান্তে, আমি আবারও অর্থনীতির দিকটায় যাব, যেহেতু আপনি বাণিজ্য মন্ত্রী হিসেবে বলছি যে একটা ড্রাইভিং সিটও আপনি নিজেও আছেন। এই রাজনৈতিক স্থিতিশীল যদি আপনারা না আনতে পারেন, কিভাবে হবে সেই সমঝোতার মধ্য দিয়ে, সংলাপের মধ্য দিয়ে, বা অন্য কোনো উপায়, যেটিকে অনেকে বলেন যে দমন পীড়নের মধ্য দিয়ে, সেটির হয়তো ফল শুভ হয় না, না আনতে পারলে এই যে গতি, যেটি অর্থনীতির ক্ষেত্রে আপনি নিজে উল্লেখ করছিলেন খানিকটা, সেটি ধরে রাখা আদৌ সম্ভব? আমাদের দেশের দৃষ্টান্ত আছে। তো শেষ কথা আপনার জন্য, 2 মিনিট আপনার জন্য সময়, আপনি বলবেন। 2013 সালে যে পথ বেছে নিয়েছিল খালেদা জিয়া, আন্দোলন নামে যে সহিংসতা চালিয়েছিল, সন্ত্রাসী তৎপরতা চালিয়েছিল, দঙ্গি তৎপরতা চালিয়েছিল, তারতেও আমাদের গ্রোথ কমে নাই। আমাদের রেডিমেড গার্মেন্ট 2012-13 অর্থ বছরে ছিল $27 বিলিয়ন, মানে টোটাল এক্সপোর্ট 27 বিলিয়ন। 2013-14 অর্থ বছরে 30.19 বিলিয়ন, 13% গ্রোথ আমাদের থামে নাই। এইবারও আমাদের এই গ্রোথ, আমরা যে এখন 33.2 বিলিয়ন টার্গেট করেছি আমাদের এক্সপোর্ট, 14-15 অর্থ বছরে সেই টার্গেটে আমরা পৌঁছবো, এবং যে কোনো মূল্যে কল কারখানা ব্যবসায়ীদেরকে আমরা আস্থায় ফিরিয়ে নিয়ে আসবো। এবং খালেদা জিয়ার এই সন্ত্রাসী কার্যক্রম, ভাবমূর্তি আন্তর্জাতিক, না আমি সেটাই বলছি, খালেদা জিয়ার এই সন্ত্রাসী তৎপরতা, এটা অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না, এটা বন্ধ হইতে বাধ্য। আমাদেরকে শুধু রানা প্লাজা ধসের পরে আন্তর্জাতিক বিশ্বে যে আমাদের একটা বিরূপ একটা ইমেজ হয়েছিল, সেটাকে আমরা পুনরুদ্ধার করেছিলাম। এখন খালেদা জিয়া আন্দোলনের নামে, এই তথাকথিত আন্দোলনের নামে সন্ত্রাসী, তারপরে আপনার কি বলে জঙ্গি তৎপরতা, নাশকতামূলক কার্যকলাপ করে এই ব্যাড মেসেজটা দিচ্ছেন তিনি। যেই নেত্রী কংগ্রেসম্যানরা, সিনেটররা বিবৃতি দেয় নাই, মিথ্যা বিবৃতি দিতে পারেন, অমিত শাহ টেলিফোন করেন নাই, তিনি টেলিফোনের কথা বলতে পারেন, তার কথাও আন্তর্জাতিক বিশ্বে মিথ্যা প্রমাণিত হবে। আগামী কালকেই আমার সাথে এই দেশে যারা বায়ার,
তাদের মিটিং হবে এবং তাদের আস্থা নিয়েই তারা বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে। আপনাকে শুধু আমি এইটুকু বলতে পারি, বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে একটা মর্যাদাশালী দেশ। অর্থনৈতিক গ্রোথ আজকে বাংলাদেশ ইজ ওয়ান অফ দি নেক্সট ইমার্জিং 11টার মধ্যে একটা। ওই যে জেপি মর্গান নেম বাংলাদেশ ওয়ান অফ দি ফ্রন্টিয়ার 5, কোপেক নেম করছে বাংলাদেশ ওয়ান অফ দি 10 ইমার্জিং কান্ট্রি ইন দি নেক্সট ফিউচার। সুতরাং সেই বাংলাদেশের অগ্রযাত্রাকে কেউ বন্ধ করে রাখতে পারবে না। শুধু এইটুকুই আজকের দিনে বলি, 1969 এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে আন্দোলন শুরু করে আমরা দেশকে স্বাধীন করেছিলাম, সেই স্বাধীন বাংলাদেশে পরাজিত শক্তি, 71-এর পরাজিত শক্তি পাকিস্তান পন্থীরা আবার মাথাছাড়া দিয়ে উঠেছে। এই বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। অনেক ধন্যবাদ তোফায়েল আহমেদ। দর্শক, কথা বলছিলেন 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক, বাংলাদেশ সরকারের, বাংলাদেশ আওয়ামী লীগের এবং বাংলাদেশের তোফায়েল আহমেদ। শহীদ মতিউর সহ 69-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ, এবং সেই সঙ্গে বাংলাদেশ আজকে যে অবস্থার মধ্যে আছে এ থেকে বাংলাদেশের মানুষ আসলে পরিত্রাণ চায়। চাওয়াটা, দাবিটা যৌক্তিক অযৌক্তিক সেটি পরের প্রশ্ন। যারা রাষ্ট্র পরিচালনা করছেন মানুষ তাদের কাছেই চাইবে। নিঃসন্দেহে অন্যরা যারা আছেন রাজপথে বা আন্দোলনের নামে সহিংসতা করছেন বা তাদের ভাষায় আন্দোলন করছেন, তাদের কাছে মানুষের চাওয়া যে তারা সহিংসতা পরিহার করবে। কিন্তু এই সহিংসতা সমঝোতার মধ্য দিয়ে সরকার নিষ্পত্তি করবে না দমন করে করবে, কিভাবে করবে সেটি সরকার নির্ধারণ করবে। কিন্তু মানুষ শান্তি চায়, শিক্ষাঙ্গনগুলো খুলে যাক সেটি চায়, অর্থনীতি সচল থাকুক, ব্যবসা বাণিজ্য স্বাভাবিক গতিতে চলুক এটি চায়। এবং মানুষের যে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, গণতন্ত্র আরও দৃঢ় হোক, শক্তিশালী হোক, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারুক, এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়ও কম বেশি খানিকটা হলেও সরকারের উপরে বর্তায়। সরকার সেটি নিশ্চয়ই বিবেচনা করবে। কিন্তু আমরা চাই শান্তি এবং স্বস্তি, এবং এটি ফিরিয়ে দেওয়ার প্রধানতম দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সরকারের, তোফায়েল আহমেদ সহ তার সতীর্থদের। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।